পৃথিবীতে সন্তানের জন্য মায়ের ত্যাগের কথা আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা দেখব মায়ের জন্য এক মেয়ের ত্যাগের এক নির্মম বাস্তব গল্প। সাবা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার পৃথিবীটা থমকে আছে তার পঙ্গু মায়ের হুইল চেয়ারের চাকায়। মায়ের একটু হাসি আর সুস্থতার জন্য সে ভুলে গেছে নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, এমনকি নিজের আত্মসম্মানকেও। কিন্তু নিয়তি যখন আরো কঠিন হয়ে সামনে দাঁড়ায় আর 3 লাখ টাকার এক বিশাল দেয়াল মা আর মেয়ের মাঝখানে এসে পড়ে, তখন সাবা কি করবে? 3 লাখ টাকা কি শুধু একটি সংখ্যা, নাকি একটি জীবনের দাম? আর এই মধ্যবিত্ত পরিবারের কাছে শহরটা যখন নিষ্ঠুর হয়ে ওঠে আর নিজের আপনজনরাই যখন পিঠে ছুরি মারে, তখন একটা মেয়েকে ঠিক কতটা পথ একা হাঁটতে হয়। চলুন দেখে নিই মায়ের প্রতি ভালোবাসার এক চরম ইমোশনাল পরীক্ষার কাহিনী, সাবা। মুভিটি এতটাই ইমোশনাল যেটির শেষটা আপনাকে সত্যি কাঁদিয়ে দিবে। তো চলুন সরাসরি চলে যায় মূল গল্পে। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতে আমরা সাবা নামে এক ধৈর্যশীল ও সংগ্রামী তরুণীকে দেখতে পাই, যার পুরো জীবনটায় আবর্তিত হয় তার পঙ্গু মায়ের সেবা যত্নকে ঘিরে। সাবার মা 2 পায়ে সম্পূর্ণ অচল, তাই হুইল চেয়ারেই তার চলাচলের একমাত্র অবলম্বন। দিনের অধিকাংশ সময় তিনি বিছানাতেই শুয়ে কাটান। একদিন সাবা ছাদ থেকে শুকনো কাপড় তুলে এনে মায়ের হাতে তুলে দিলে তিনি অভিযোগ করেন যে মাত্র একদিনে কাপড়ের রং চটে গিয়েছে। সাবা কোনো প্রতিবাদ না করে চুপচাপ মাকে বিছানায় শুইয়ে দিয়ে তার হাত পা মালিশ করতে শুরু করে। মালিশ করার সময় সাবা জানায় যে বেশ কয়েকদিন হলো মায়ের গোসল করা হয়নি, তাই পরদিন সে অবশ্যই তাকে গোসল করিয়ে দেবে। মা গোসলের কথায় কান না দিয়ে বরং সাবার হাতের কাচ্চি খাওয়ার আবদার করেন। সাবা রান্নাঘরে গিয়ে মায়ের জন্য যত্ন করে কাচ্চি রান্না করে। মা ঘর থেকে মাংস সিদ্ধ হয়েছে কিনা বারবার খোঁজ নিচ্ছিলেন। সাবা মাংস চেক করে মাকে আশ্বস্ত করার পর তারা দুজনে মিলে টিভি দেখতে দেখতে একসাথে খাবার খায়। এশার নামাজের পর সাবা পরম মমতায় মাকে অজু করিয়ে দেয় এবং মা হুইল চেয়ারে বসেই নামাজ আদায় করেন। রাতে সাবা ছাদে গিয়ে একা কিছুক্ষণ পায়চারি করে। হয়তো আগামীর কোনো অজানা দুশ্চিন্তা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। পরদিন সকালে সাবা মায়ের গোসলের পানি রেডি করে তাকে গোসলখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে মা প্রবল অনিচ্ছা প্রকাশ করেন। মা অদ্ভুত এক অজুহাত দিয়ে বলেন যে গোসলের পানিতে কি দুর্গন্ধ, কিন্তু সাবা তাকে বুঝিয়ে বলে যে গোসল না করলে তার শরীর থেকেই দুর্গন্ধ ছড়াবে। জেদ করে সাবা মাকে হুইল চেয়ারে বসিয়ে গোসল করাতে নিয়ে যায়, কিন্তু গোসল শুরু করার আগেই মা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সাবা আতঙ্কিত হয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে এবং মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার জানান যে সাবার মায়ের একটি মেজর হার্ট অ্যাটাক হয়েছে। সাবা ব্যাকুল হয়ে মায়ের প্রাণ আশা করলে ডাক্তার জানান যে 1 মাস পর শরীর কিছুটা স্থিতিশীল হলে বড় একটা অপারেশন করতে হবে। অপারেশনের কথা শুনে মা প্রশ্ন করেন, এতে কি তার পা ভালো হবে? পা যদি ভালো নাই হয় তবে শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে থেকে কি লাভ? সাবা মায়ের এই আবেগপ্রবণ কথাগুলো কানে না তুলে সরাসরি ক্যাশ কাউন্টারে গিয়ে খরচের কথা জানতে চায় এবং জানতে পারে যে অপারেশনের জন্য 3 লাখ টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে সাবা মরিয়া হয়ে ওঠে। সে তার চাচার কাছে গিয়ে নিজেদের পুরনো বাড়িটা ডেভেলপারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয় এবং 3 লাখ টাকা অগ্রিম চায়। কিন্তু চাচা সাফ জানিয়ে দেয় যে সাবার মা বেঁচে থাকতে কখনোই এই পৈতৃক ভিটা ছাড়ার চুক্তিতে সই করবেন না, কারণ এর আগেও তিনি রাজি হননি। নিরুপায় সাবা তখন উপার্জনের আশায় চাকরির সন্ধানে বের হয়। একটি দোকানে সেলস গার্লের কাজ না পেয়ে সে দোতলার একটি রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টটি ছিল মূলত উচ্চবিত্তের মাদক ও আড্ডার আসর। সাবা সেখানে ম্যানেজার অঙ্কুরের কাছে ওয়েটার পদে কাজ করার ইচ্ছা প্রকাশ করলে অঙ্কুর জানায় যে সেখানে কোনো মেয়ে ওয়েটার কাজ করে না এবং পরিবেশের কারণে মেয়েরা সেখানে বেশিক্ষণ টিকেও থাকে না। কিন্তু সাবার দৃঢ়তা ও জোরাজুরি দেখে অঙ্কুর শেষ পর্যন্ত তার ইন্টারভিউ নিতে রাজি হয়। ইন্টারভিউ চলাকালীন হঠাৎ রেস্টুরেন্টের বস সেখানে প্রবেশ করেন এবং অঙ্কুরকে তার গাড়িটি ধোয়ার নির্দেশ দেন। অঙ্কুর অন্য একজনকে সেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে আবার সারার ইন্টারভিউর দিকে মনোযোগ দেন। অঙ্কুর সারার জীবনের সব ব্যক্তিগত তথ্য এবং ডিটেলস ডায়েরিতে লিখে নেয়। সব তথ্য দেওয়া শেষ হলে সাবা কিছুটা অস্থির হয়ে বলে, আমার মা খুবই অসুস্থ, টাকার খুবই প্রয়োজন। আমার এখানে চাকরিটা হবে কিনা এখনই জানান, তা না হলে আমি অন্য কোথাও চেষ্টা করব। অঙ্কুর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানায় যে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল বসই নিতে পারবেন। সাবা বসকে এখনই বলার জন্য অনুরোধ করলে
অঙ্কুর জানায় বস বর্তমানে তার বান্ধবীদের সাথে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন, তাই এখন বিরক্ত করা যাবে না। সাবা নিরাশ না হয়ে সিদ্ধান্ত নেয় সে বসের জন্য বাইরেই অপেক্ষা করবে। বেশ কিছুক্ষণ পর বস বাইরে বের হতেই সাবা তার পথ আগলে দাঁড়ায় এবং অত্যন্ত কাতর হয়ে বলে, আমার মা মৃত্যুশয্যায়, এই কাজটা আমার খুবই দরকার। বস সাবার পারিবারিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সাবা জানায় যে এক ভয়াবহ দুর্ঘটনায় তার মায়ের দুটি পা অচল হয়ে গিয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণভাবে হুইল চেয়ারে নির্ভর। বাবা থাকলেও তিনি তাদের সাথে থাকেন না। সবকিছু শুনে বস কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, আপনি যেহেতু একাই মায়ের দেখাশোনা করেন তবে তো আপনি কাজে ফাঁকি দেবেন। আমরা আপনাকে ট্রেনিং দেওয়ার পর যদি আপনি মায়ের সেবার অজুহাতে কাজ ছেড়ে দেন তবে আমাদের লস হবে। সাবা তাকে আশ্বস্ত করে বলে যে সে কাজের গুরুত্ব বোঝে এবং আগে একটি রেস্টুরেন্টে টানা 5 বছর ওয়েটার হিসেবে কাজ করেছে। করোনা মহামারীর কারণে সেই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যাওয়ায় সে এখন কর্মহীন হয়ে পড়ে। বস সাবার কথাগুলো মন দিয়ে শুনে বলেন যে তারা নিজেরাও লোকসানে আছেন, তবে বিষয়টি বিবেচনা করবেন। অঙ্কুর তখন সাবাকে পরদিন দেখা করতে বলে। বাড়ি ফিরতেই মা সবার উপর চড়াও হন এবং দেরি করে আসার কারণ জানতে চান। মা জানান যে কোন এক বুশ এবং তার মা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে চলে গেছেন আর এই সময়ে মা না খেয়েছিলেন। সাবা যখন শুনে বুশ তার বউকে দেখতে এসেছে তখন সে প্রচন্ড রেগে গিয়ে প্রতিবাদ করে। মা কথা ঘুরিয়ে সাবার ব্যাগের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করেন তার ভেতরে বয়ফ্রেন্ডের জন্য কোনো গিফট আছে কিনা। ব্যাগ নিয়ে মা মেয়ের মধ্যে টানাটানি শুরু হলে হঠাৎ সাবার শখের ব্যাগটি ছিঁড়ে যায়। এতে সাবা দিকবিদিক জ্ঞান হারিয়ে মায়ের উপর হাত তোলে, কিন্তু পরক্ষণেই সে চরম অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে। সাবা যখন দেওয়ালে সাঁটানো বাড়ি বিক্রির স্টিকার দেখে ক্ষোভ প্রকাশ করে তখন মা স্পষ্ট জানিয়ে দেন যে এই বাড়ি তার শ্বশুরের স্মৃতি, তিনি এটি কিছুতেই ডেভেলপারকে দেবেন না। সাবা তাকে মনে করিয়ে দেয় যে এই বাড়িতে অন্যদেরও ভাগ আছে, কিন্তু মা আবেগের তোপে সাবাকে তার আচরণের জন্য দোষারোপ করতে থাকেন। শেষে সাবা ইমোশনাল হয়ে মাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং মায়ের জন্য ডক্টরের নিষেধ করা ভারী খাবারের বদলে তরল খাবার নিয়ে আসে। পরদিন সকালে সাবা বাড়ি থেকে বের হওয়ার সময় মা তার ফেরার সময় জানতে চায়। সাবা জানায় বিকেলে একবার মায়ের ডায়পার পাল্টাতে তাকে আসতেই হবে। দুপুরে সাবা হঠাৎ কোনো কাজে বাড়ি ফিরে এক অপ্রীতিকর দৃশ্য দেখতে পায়। বর্ষা নামে তার এক পরিচিত মেয়ে মায়ের জন্য বাইরের কেনা কাচ্চি নিয়ে এসেছে। মা যখন তৃপ্তি করে সেই নিষিদ্ধ খাবারটি খেতে যাবেন তখনই সাবা বাধা দেয়। বর্ষাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে সে পাল্টা তর্কে জড়ায় এবং বলে এটি আন্টির বাসা, সাবার একার নয়। পরিস্থিতি চরমে পৌঁছালে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই মুহূর্তে অঙ্কুর সাবার ঘরে প্রবেশ করে। এই বিশৃঙ্খল অবস্থা দেখে সাবা দ্রুত নিজেকে সামলে নেয় এবং অঙ্কুরকে তার বাড়ির ঠিকানায় দেখে বিস্মিত হয়ে যায়। অঙ্কুর জানায় যে সে সিভিতে দেওয়া ঠিকানা থেকে এখানে এসেছে। সাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ আমার বাড়িতে কেন এসেছেন আপনি? অঙ্কুর সাবার জীর্ণ ঘরে দাঁড়িয়ে জানায় যে তার চাকরিটা শেষ পর্যন্ত কনফার্ম হয়েছে এবং সেই সুখবর দিতেই সে সরাসরি এখানে চলে এসেছে। সাবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং শুরু হয় তার নতুন কর্মজীবন। প্রথম দিন থেকে অঙ্কুর বড় ভাইয়ের মতো সাবাকে রেস্টুরেন্টের খুঁটিনাটি কাজগুলো হাতে কলমে শিখিয়ে দিতে থাকে। কথায় কথায় অঙ্কুর জানায় যে তাদের দুজনের বাড়ি একই এলাকায়। কাজের চাপে দম ফেলার সময় না থাকলেও সাবার মন পড়ে থাকে বাড়িতে অসুস্থ মায়ের কাছে। সে বারবার ফোনের মাধ্যমে মায়ের খোঁজ নিতে থাকে। রেস্টুরেন্টের ব্যস্ততা যখন বাড়তে শুরু করে ঠিক তখনই বিকেল হয়ে আসায় সাবা অঙ্কুরের কাছে 1 ঘন্টার ছুটি চায়। তাকে বাড়ি গিয়ে মায়ের ডায়াপার পরিবর্তন করতে হবে। অঙ্কুর জানায় যে এটি কাস্টমার আসার প্রধান সময়। তবুও সাবার নিরুপায় অবস্থা দেখে সে কেবল 1 ঘন্টার জন্য তাকে যাওয়ার অনুমতি দেয় এবং কড়াভাবে বলে দেয় যেন 5টার মধ্যে সে কাজে ফিরে আসে। সাবা দ্রুত বাড়ি ফিরে দেখে তার মায়ের প্রচন্ড মাথা ব্যথা করছে। সে ওষুধের বক্স চেক করে দেখে মায়ের প্রয়োজনীয় ওষুধগুলো সব শেষ হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে সাবার ফিরতে বেশ দেরি হয়ে যায়। রেস্টুরেন্টে পৌঁছাতেই সে বসের মুখোমুখি পড়ে। সাবা সাহসের সাথে বসের কাছে আবেদন করে যে প্রতিদিন বিকেলে তার 1 ঘন্টা করে ছুটি লাগবে এবং প্রয়োজনে সেই সময়টুকু সে রাতে অতিরিক্ত কাজ করে পুষিয়ে দেবে। বস সুযোগ বুঝে সাবার উপর এক কঠিন শর্ত চাপিয়ে দেয়। তিনি জানান যে বিকেলে 1 ঘন্টা ছুটির বিনিময়ে রাতে তাকে 3 ঘন্টা বেশি কাজ করতে হবে, যার জন্য সাবা কোনো বাড়তি পারিশ্রমিক বা ওভারটাইম পাবে না। মায়ের চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন থাকায় সাবা এই অন্যায্য শর্ত মেনে নিতে বাধ্য হয়। কাজ শেষে রাত গভীর হলে অঙ্কুর তার মোটরসাইকেলে সাবাকে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সাবা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে। পরদিন সকালে সাবা পরম মমতা নিয়ে তার পোষা পাখিগুলোকে খাবার দেয় এবং চাচার কাছে ছুটে যায়।
চাচা সেই বাড়ির নতুন এগ্রিমেন্ট বা চুক্তিপত্র রেডি করেছেন। সাবা কাগজগুলো খুঁটিয়ে দেখে বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে যেখানে আগে বাড়িটির বিনিময়ে 50 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেখানে এখন মাত্র 10 লাখ টাকা উল্লেখ করা আছে। সাবা এর কারণ জানতে চাইলে চাচা ধূর্ততার সাথে এর উত্তর দেন যে আগের বার সাবার মা রাজি না হয় জমির দাম এখন কমে গিয়েছে। সাবা সেই অপমানজনক চুক্তির কাগজ নিয়ে বাড়ি ফিরে মাকে দেখায়। মা কাগজ দেখে চিৎকার করে ওঠেন এবং বলেন যে চাচা নিশ্চয়ই তাদের ঠকাচ্ছে। মা সাফ জানিয়ে দেন যে তিনি এই কাগজে সই করবেন না এবং মেয়ের ভবিষ্যতের জন্য এই ভিটা আগলে রাখবেন। সাবা ক্ষিপ্ত হয়ে বলে, তোমার অপারেশনের 3 লাখ টাকা কোথা থেকে আসবে তার কোনো চিন্তা নেই, সারাদিন শুধু কাচ্চি কাচ্চি করো। মা তখন তার 3 বছরের ঘরবন্দি জীবনের আক্ষেপ প্রকাশ করেন এবং জানান যে বাইরে যাওয়ার বা ভালো খাওয়ার সামান্য শখটুকুও কি তার থাকতে পারে না। মা রাগের মাথায় চুক্তির কাগজগুলো ছুঁড়ে ফেলে দেন। সেদিন রাতে সাবা খুঁজতে খুঁজতে অঙ্কুরের বাসার সামনে গিয়ে হাজির হয়। অঙ্কুর তখন তার রুমমেটের সাথে ছিল, কিন্তু সাবা কৌশলে রুমমেটকে টাকা দিয়ে তাকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয়। সাবা আর অঙ্কুর একসাথে আলু ভর্তা দিয়ে ভাত খায়। খাওয়া শেষ হলে সাবা চলে যেতে উদ্যত হয়, কিন্তু অঙ্কুর তাকে থামিয়ে একটি গোপন বক্স বের করে দেখায়। বক্সটি হলো হার্ড ডিস্কের ঠাসা। অঙ্কুর সাবাকে জিজ্ঞেস করে সে ড্রিঙ্কস করে কিনা। সাবা জানায় আগে মাত্র 2 বার ড্রিঙ্কস করেছিল। কথায় কথায় বেরিয়ে আসে যে অঙ্কুর কেবল রেস্টুরেন্টের ম্যানেজারই নয়, সে আড়ালে অবৈধ মদের ব্যবসাও করে। সে জানায় আর অল্প কিছু টাকা জমাতে পারলেই সে চিরতরে দেশ ছেড়ে ফ্রান্সে পাড়ি দেবে। তাদের এই আলাপচারিতার মধ্যেই হঠাৎ দরজায় কড়া নাড়ে পাশের বাসার এক ভাড়াটিয়া। সাবা আর অঙ্কুর তড়িঘড়ি করে মদের বোতলগুলো লুকিয়ে ফেলে। ভাড়াটিয়া যখন মেয়ে মানুষের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন, তখন অঙ্কুর সাবাকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ভাড়াটিয়ার আপত্তির মুখে অঙ্কুর আর সাবার সেখানে থাকা সম্ভব হয় না। অঙ্কুর তার মোটরসাইকেলে করে সাবাকে নিয়ে খোলা ফ্লাইওভারে আসে। রাতের স্নিগ্ধ বাতাসে অঙ্কুর সাবাকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করলে সাবা জানায় তার একমাত্র লক্ষ্য এখন মায়ের চিকিৎসা করানো। ভার্সিটির পড়াশোনা শেষ করে সে একটা ভালো চাকরিতে ঢুকতে চায়। অঙ্কুর যখন নিজের কথা বলে, তখন সাবা জানতে চায় সে কেন ফ্রান্সে যেতে মরিয়া। অঙ্কুর দীর্ঘশ্বাস ফেলে বলে এই ঢাকা শহরে সে কোনো মতে দম নিয়ে বেঁচে আছে, আর ফ্রান্সে তার কাজিনের রেস্টুরেন্টে গেলে হয়তো সে শান্তি পাবে। সাবা মায়ের একই রকম আক্ষেপের কথা তুললে অঙ্কুর তাকে পরামর্শ দেয় অসুস্থ মানুষকে নিয়ে একটু ঘুরে বেড়াতে। অঙ্কুর আফসোস করে বলে যে তার স্ত্রী উর্মির যখন ক্যান্সার হয়েছিল তখন সে তাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, যা তার জীবনের বড় আক্ষেপ। কথা বলার মাঝে হঠাৎ পুলিশের আনাগোনা শুরু হয়। মুসলিম দেশ হিসাবে প্রকাশ্যে ড্রিঙ্কস করা নিষেধ হয়। পুলিশ তাদের ধরে ফেলে এবং টাকা খাওয়ার ধান্দায় নানা মিথ্যা অপবাদ দেয়। শেষ পর্যন্ত অঙ্কুর টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং সাবাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাতে বলে। সাবা তখনই সুযোগ বুঝে মায়ের জন্য অঙ্কুরের কাছে গাড়ি নিয়ে একটু ঘোরানোর আহ্বান জানায়। পরদিন অঙ্কুর গাড়ি নিয়ে এলে সাবা তার মাকে নিয়ে পার্কে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে সবাই একসাথে খেতে বসলে মা সাবার অফিসের নাম এবং কাজের ধরন নিয়ে প্রশ্ন করেন। সাবা মায়ের কাছে নিজের জবের ব্যাপারে সব মিথ্যা বলে, যা শুনে অঙ্কুর অবাক হলেও চুপ থাকে। পার্কে একটি লাইব্রেরি দেখে মা জানান যে সাবার বাবা লাইব্রেরি খুবই পছন্দ করতেন। তিনি সাবাকে ভেতরে গিয়ে ছবি তুলে আনতে বলেন। লাইব্রেরির ভেতর অঙ্কুর সাবার কাছে মিথ্যা বলার কারণ জানতে চাইলে সাবা জানাই সত্যিটা বললে মা অনেক কথা শোনাতেন। কথায় কথায় উঠে আসে মায়ের অ্যাক্সিডেন্টের কথা। সাবা জানাই তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। নাচের স্কুলে যাওয়ার জন্য সাবা কান্নাকাটি করায় তারা সিএনজি দ্রুত চালাতে বলেছিল, আর সেই তাড়াহুড়োর কারণে বাসের সাথে ধাক্কা লেগে তার মা চিরতরে পঙ্গু হয়ে যায়। সারাদিন ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার সময় সাবা অঙ্কুরকে শুক্রবারের স্পেশাল কাচ্চি খাওয়ার দাওয়াত দেয়। শুক্রবার সকালে সাবা বাজার থেকে খাসির মাংস এনে মায়ের কাছে নিয়ে আসে, কারণ মায়ের হাতের মশলা মাখানো মাংস ছাড়া কাচ্চি সুস্বাদু হয় না। মা মাংস মাখানোর সময় পুরনো ফটো অ্যালবাম দেখে বাবার স্মৃতিচারণ করতে শুরু করলে সাবা বিরক্ত হয়। 10 বছর আগে যে মানুষটা তাদের ছেড়ে চলে গেছে, তার জন্য মায়ের এই টান সাবা মেনে নিতে পারে না। মা অঙ্কুরের সাথে সাবার ঘনিষ্ঠতা দেখে সন্দেহ পোষণ করেন এবং তাকে বয়সে বড় বলে খোঁচা দেন। অঙ্কুর কাচ্চি খেতে এলে সাবার মা তাকে সরাসরি অপমান করে বলেন যে তার চালচলন অতিরিক্ত আধুনিক এবং সে নিশ্চয়ই কোনো 2 নম্বর কাজের সাথে জড়িত। অঙ্কুর চলে যাওয়ার পর সাবা মায়ের উপর ভীষণ রেগে যায় এবং তাকে অঙ্কুরের কাছে ক্ষমা চাইতে বলে। সেই রাতেই হঠাৎ ঘরের ভেতর অদ্ভুত শব্দ শুনে সাবা ঘুম থেকে জেগে ওঠে। সে মায়ের কাছে গিয়ে দেখে মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। কালক্ষেপণ না করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার এক দুঃসংবাদ জানায়।
তিনি জানান যে সাবার মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আগামী 3 দিনের মধ্যে যদি অপারেশন করা না হয় তবে তাকে বাঁচানো আর সম্ভব হবে না। 3 দিনের মধ্যে 3 লাখ টাকা জোগাড় করতে না পারলে মাকে হারাবে। এই চরম সত্য জানার পর সাবা দিশেহারা হয়ে পড়ে। শেষ অবলম্বন হিসেবে সে মায়ের কাছে গিয়ে বাড়ি বিক্রির এগ্রিমেন্ট কাগজে সই করতে চায়। মা যখন কিছুতেই রাজি হচ্ছিল না তখন নিরুপায় সাবা নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেয়। মেয়ের জীবনের মায়া আর চোখের জল দেখে মা অবশেষে কাঁপা কাঁপা হাতে দলিল সই করে দেন। সাবা সেই কাগজ নিয়ে দ্রুত চাচার কাছে ছুটে যায়। ধূর্ত চাচা সাবার বিপদের সুযোগ নিয়ে ফুপুর অ্যাকাউন্টের জটিলতার অজুহাত দিয়ে সেদিন টাকা দিতে অস্বীকার করেন। তবে সাবার বিশ্বাস অর্জনের জন্য নিজের পকেট থেকে 50,000 টাকা বের করে দিয়ে বলেন, এগ্রিমেন্টটা এখানেই রেখে যাও প্রসেসিং এর জন্য, কাল বাকি টাকা নিয়ে যেও। সাবা সরল বিশ্বাসে চাচার পাতা ফাঁদে পা দেয় এবং এগ্রিমেন্ট রেখে টাকা নিয়ে ফিরে আসে। রাতে মা সাবাকে কাছে টেনে নিয়ে মিনতি করেন যেন তাকে আর হাসপাতালে না নেওয়া হয়। মা বুঝতে পেরেছিলেন তার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু সাবা তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। পরদিন সকালে সাবা যখন বাকি টাকার জন্য চাচার কাছে যায় তখন চাচা তার আসল রূপ প্রকাশ করেন। চাচা কিছু জাল নথিপত্র দেখিয়ে দাবি করেন যে সাবার বাবা অনেক আগেই তার ভাগের সবটুকু বিক্রি করে দিয়েছেন, তাই এখন এই বাড়িতে সাবার কোনো অধিকার নেই। উপরন্তু তিনি জানান যে সাবার বাবার এক বন্ধু নরওয়ে থেকে ফিরেছেন এবং সাবাদের দ্রুত বাড়ি ছেড়ে দিতে হবে। অসহায় সাবা তখন চাচার পায়ে ধরে 2.5 লাখ টাকা ধার চায়, কিন্তু চাচা মাত্র 1.5 লাখ টাকা সাবার হাতে গুঁজে দিয়ে হাত ধুয়ে ফেলেন। এতে পরিষ্কার হয়ে যায় যে চাচা সুকৌশলে সাবাদের ভিটামাটি আত্মসাৎ করেছেন। সাবার হাতে এখন মোট 2 লাখ টাকা, কিন্তু অপারেশনের জন্য এখনো 1 লাখ টাকা কম। উপায় না দেখে সে অঙ্কুরের কাছে সাহায্য চায়। অঙ্কুর জানায় তার জমানো সব টাকা সে ফ্রান্সে যাওয়ার জন্য এম্বাসিতে জমা দিয়েছে, তবে সে যদি চাকরি ছাড়ে তবে বস তাকে 3 মাসের ডিপোজিটের টাকা ফেরত দেবেন। ঠিক সেই সময় সাবা লক্ষ্য করে যে অঙ্কুর গোপনে রেস্টুরেন্টের দামি মদের বোতল একজনের কাছে বিক্রি করছে। পরদিন রেস্টুরেন্টে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বস সবাইকে ডেকে জানান যে এক কাস্টমার মদের বোতল সহ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং পুলিশ নিশ্চিত করেছে যে সেই মদ এই রেস্টুরেন্ট থেকে পাচার হয়েছে। বস ক্ষিপ্ত হয়ে জানতে চান তাদের মধ্যে কে এই চুরির সাথে জড়িত। সাবা অঙ্কুরের দিকে তাকিয়ে এক মুহূর্তের মধ্যে দ্বিধায় পড়ে যায়। একদিকে তার একমাত্র বন্ধু অঙ্কুর, যে তাকে বিপদে সাহায্য করেছে, অন্যদিকে তার মৃত্যু পথযাত্রী মা। বসের কাছে গিয়ে সাবা সরাসরি 1 লাখ টাকা অ্যাডভান্স চায়। বস যখন স্টাফ মানা করে দেন তখন সাবা এক চরম সিদ্ধান্ত নেয়। সে বসকে বলে, আমি যদি আপনাকে জানিয়ে দিই যে এখান থেকে ড্রিঙ্কস কে চুরি করছে তবে কি আপনি আমাকে ওই 1 লাখ টাকা দেবেন? সাবার এই বিশ্বাসঘাতকতার প্রস্তাব রেস্টুরেন্টের গুমট পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। বস সাবার প্রস্তাবে সাই দিয়ে বলেন, যদি তুমি অকাট্য প্রমাণ সহ চোরকে ধরিয়ে দিতে পারো তবে আমি এখনই তোমাকে 1 লক্ষ টাকা দেব। টাকার জন্য মরিয়া সাবা নিজের বিবেককে বিসর্জন দিয়ে অঙ্কুরের নাম বলে দেয়। বস প্রথমে অঙ্কুরের মতো বিশ্বস্ত কর্মীর উপর এমন সন্দেহ বিশ্বাস করতে না চাইলেও সাবা সবার সামনে অঙ্কুরকে ডেকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি এখান থেকে ড্রিঙ্কস চুরি করো? অঙ্কুর কোনো উত্তর না দিয়ে অপরাধীর মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতায় বসের কাছে অপরাধের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। বস তৎক্ষণাৎ অঙ্কুরকে চাকরি থেকে বহিষ্কার করেন। অঙ্কুর যখন তার 3 মাসের পাওনা বা ডিপোজিটের টাকা দাবি করে বস তখন তাকে অপমান করে বলেন, তোকে যে পুলিশে দেয়নি এটাই তোর ভাগ্য, চোর কোথাকার। অন্যদিকে শর্ত অনুযায়ী সাবাকে 1 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হয়। কাজ শেষ করে সাবা যখন রেস্টুরেন্ট থেকে বের হয় অঙ্কুর তার পিছু নাই। মাঝ রাস্তায় অঙ্কুর সাবাকে ধরে চিৎকার করে জিজ্ঞাসা করে, কেন আমার সাথে এমনটা করলে সাবা? সাবা খুব শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে উত্তর দেয়, আমার টাকার খুব দরকার ছিল অঙ্কুর। অঙ্কুর ক্ষোভে ফেটে পড়ে বলে, টাকা তো আমারও দরকার ছিল, আমি তো ফ্রান্সে যাওয়ার জন্য সব টাকা গুছিয়ে এনেছিলাম। দুজনের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সাবা নিজেকে বাঁচাতে অঙ্কুরের হাতে কামড় দেয় এবং অঙ্কুর সাবার গালে এক প্রচন্ড চর মারে। চর মারার পর অঙ্কুর নিজেই অপরাধ বোধে কুঁকড়ে যায়, কিন্তু সাবার টাকার ব্যাগটি জাপটে ধরে দ্রুত হসপিটালের দিকে ছুটে যায়। সেখানে জানানো হয় আগামী পরশু মাকে অ্যাডমিট করলে তার অপারেশনের কাজ শুরু হবে। সাবা কাচ্চি নিয়ে বাসায় ফিরলেও সেদিন মা আর খেতে চান না।
ক্লান্ত সাবা মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে দেখে অসুস্থ মা বিছানা অপরিষ্কার করে ফেলেছেন। সাবা কোনো বিরক্ত না হয়ে সব পরিষ্কার করে মাকে যত্ন করে গোসল করিয়ে কাজে বেরিয়ে যায়। কাজ শেষে ফেরার পথে আবারও অঙ্কুরের মুখোমুখি হয় সে। অঙ্কুর নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, সেদিন তোমাকে চড় মারাটা আমার উচিত হয়নি, চলো এক জায়গায় বসে কথা বলি। কিন্তু সাবা অঙ্কুরকে ভয় পাচ্ছিল, তাই কথা না বলে দ্রুত রাস্তা পার হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সময়ের সাথে সাথে সাবার মায়ের শরীরের অবনতি ঘটতে থাকে। একদিন সাবা বাড়ি ফিরে দেখে মা একদম নিস্তেজ হয়ে পড়ে আছেন। সে আগের দিনের আনা কাচ্চিগুলো গরম করে মায়ের জন্য নিয়ে আসে, কিন্তু মায়ের অবস্থা তখন সংকটাপন্ন। সাবা অ্যাম্বুলেন্সে কল করতে চাইলে মা ইশারায় তাকে নিষেধ করেন। মা হয়তো বুঝতে পেরেছিলেন তার অন্তিম সময় উপস্থিত। সাবা হাউমাউ করে কেঁদে মাকে জড়িয়ে ধরে। মাও তার কাঁপা কাঁপা হাত দিয়ে শেষবারের মতো সাবার মাথায় হাত বুলিয়ে দেন। সাবা যখন রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, মা শক্ত করে সাবার হাত ধরে ফেলেন, যেন এই হাত আর কখনো ছাড়তে চান না। কিন্তু সাবা এক অদ্ভুত ঘোরের মধ্যে হাতটি ছাড়িয়ে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সাবা নির্জনতায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তার শৈশব, মায়ের এই পঙ্গুত্ব এবং নিজের করা সব ত্যাগের কথা ভাবতে থাকে। তার মনে এক গভীর হাহাকার জমা হয়। শেষমেশ সে আবার অঙ্কুরের বাসার দিকে রওনা হয়। অনেকক্ষণ অঙ্কুরের দরজায় করাঘাত করলেও কেউ দরজা খোলে না। সাবা যখন নিরাশ হয়ে ফিরে যেতে শুরু করে, ঠিক তখনই অন্ধকারে অঙ্কুরের সাথে তার দেখা হয়। দুজনের চাহনির মধ্যে না বলা হাজারো কথা জমা ছিল। কেউ কাউকে ক্ষমা করতে পারছে না, আবার কেউ কাউকে ছেড়ে যেতেও পারছে না। এই অমীমাংসিত এবং একরাশ দীর্ঘশ্বাসের মধ্য দিয়েই মুভিটির পরিসমাপ্তি ঘটে। সাধারণত আমরা বাবা মায়ের ত্যাগের গল্প শুনি, কিন্তু সাবা দেখিয়েছে যে সন্তানও চাইলে তার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে বাবা মায়ের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, তখন নিজের ক্যারিয়ার বা ব্যক্তিগত স্বপ্ন গৌণ হয়ে যায়। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মধ্যবিত্ত পরিবারের জন্য 3 লাখ টাকা শুধু একটি সংখ্যা নয়, বরং এটি জীবন এবং মৃত্যুর মাঝখানের এক দুর্ভেদ্য দেওয়াল। এই নিষ্ঠুর বাস্তবতা আমাদের শেখায় যে প্রতিকূল সময়ে সামান্য অর্থ কতটা বড় হয়ে দেখা দিতে পারে। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।